প্রায় 2300 বছর আগের ভারতবর্ষ। এক ব্রাহ্মণ শিক্ষক প্রতিজ্ঞা করলেন যে তিনি ধ্বংস করবেন আর্যাবর্তের সবচেয়ে শক্তিশালী নন্দ সাম্রাজ্যকে। সেই আচার্য চাণক্যর কাহিনী ইতিহাসের পাতায় লেখা রয়েছে। কিন্তু কেন নিজের মনে নন্দর প্রতি দেশ পোষণ করে রেখেছিলেন চাণক্য? কেন আলেকজান্ডার দি গ্রেট ভারত জয়ের স্বপ্ন অসম্পূর্ণ রেখেই ফিরে গিয়েছিলেন? কিভাবে চন্দ্রগুপ্ত মৌর্য সমগ্র আর্যাবর্তের বুকে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন মৌর্য সাম্রাজ্যের বিজয়ধ্বজ? তার থেকেও বড় প্রশ্ন, পরস্পর শত্রু হওয়া সত্ত্বেও চাণক্য কেন নন্দ সাম্রাজ্যের প্রধান আমাত্য রাক্ষসকে এত বিশ্বাস করেন? হত্যাশাস্ত্র এবং ষড়শাস্ত্র বই দুটি জুড়ে যেসব প্রশ্ন আমাদের মনে ক্রমশ জেগে উঠেছে, অবশেষে কি সেই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে এই বইতে, যার নাম একদা আর্যাবর্তে? হ্যালো বন্ধুরা, বিএম বুক রিভিউর একটি নতুন এপিসোডে সকলকে স্বাগত জানাই। ইন্ট্রো আর থাম্বনেল দেখে সকলেই বুঝে গেছেন বা জেনে গেছেন যে কোন বই সম্পর্কে আমি আজকে কথা বলতে চলেছি। তাই আর বেশি দেরি না করে মূল আলোচনায় চলে আসি। বুক ফার্ম থেকে প্রকাশিত একদা আর্যাবর্তে নিয়ে বেশ কিছু প্রশ্ন রয়েছে, সেগুলি নিয়েও যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। একদা আর্যাবর্তে বইটিতে মোট 4টি উপন্যাসিকা রয়েছে। প্রতিটা উপন্যাসিকাই কিন্তু ঐতিহাসিক ফিকশন, অর্থাৎ অতীতে ঘটে যাওয়া কিছু প্রামাণ্য তথ্যের উপর বেস করে লেখক অভিজ্ঞান গাঙ্গুলি নিজের মতন করে কাহিনী বুনেছেন। তাই এই কাহিনীগুলিকে হিস্টোরিক্যালি অ্যাকিউরেট বলা যাবে না। অবশ্য এই চাণক্য সিরিজের কোনো কাহিনী তাই নয়, সবগুলোই ফিকশন কাহিনী। যাই হোক, এবারে আসি প্রথম কাহিনীর বিষয়ে। প্রথম কাহিনীর নাম ইতি বিষ্ণুপ্রিয়া। এই কাহিনীতে আমরা দেখতে পাই সেই নারীর কাহিনী যে কিনা আচার্য চাণক্যকে ভালোবেসেছিল। চাণক্য সেই নারীকে ভালোবেসেছিল, কিন্তু হ্যাঁ, এখানে রয়েছে একটা কিন্তু সেই কিন্তুর বিষয়ে বললে স্পয়লার হয়ে যেতে পারে বলে এর থেকে বেশি কিছু আর আমি বলছি না। এই প্রথম কাহিনীকে ভালোবাসার কাহিনী বলা যেতে পারে, কারণ এখানে নারীর সেই ভাবনাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। তবে যেটা ভালো লেগেছে সেটা হলো সেই ভাবনা দেখাতে গিয়ে কোথাও গিয়ে লেখক ওভার দ্য টপ হয়ে যায়নি। লেখক মার্জিতভাবে এই প্রেমের বিষয়টি দেখিয়েছেন, যেটা পড়তে বেশ ভালো লাগে। চাণক্য সিরিজের গতানুগতিক গল্প থেকে এই লেখাটি অনেকটাই আলাদা এবং বলা যেতে পারে ফ্রেশও। তবে হ্যাঁ, চাণক্য এবং তার প্রিয়ার কাহিনীকে আর একটু স্পেস দিলে ভালো হতো বলে মনে হয়েছে, কারণ কিছু ক্ষেত্রে আমার মনে হয়েছে জাস্ট ইনফো দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে গল্পের গতি মেনটেন করার জন্য। যাই হোক, দ্বিতীয় কাহিনী হচ্ছে দৈবাস্ত্র। এই কাহিনীর মাধ্যমে আমরা দেখতে পাই যে আচার্য চাণক্য কিভাবে চন্দ্রগুপ্তকে খুঁজে পেলেন এবং কিভাবে চন্দ্রগুপ্তের মধ্যে রাজা হওয়ার গুণ পরিস্ফুট হয়ে উঠছে। এটি একদম অ্যাকশন অ্যাডভেঞ্চার থ্রিলার কাহিনী এবং এই কাহিনীর সংকলনের মধ্যে আমার সেকেন্ড বেস্ট এটাকেই লেগেছে। তৃতীয় কাহিনী হচ্ছে ইন্দ্রজিৎ। এই কাহিনীর মাধ্যমে আমরা দেখতে পাই যে কেন আলেকজান্ডার দি গ্রেট হঠাৎ ভারত জয়ের আশা ত্যাগ করে ফিরে যাচ্ছে। হঠাৎই কি তার হৃদয় পরিবর্তন হয়েছিল, নাকি এর পিছনে ছিল অন্য কোনো রহস্য? মাইন্ড গেম কাকে বলে এই কাহিনীর মাধ্যমে তা দেখানো হয়েছে। এই কাহিনীতে কোনো অ্যাকশন নেই কোনো অ্যাডভেঞ্চার। যেটা রয়েছে সেটা হলো পুরোপুরি মাত্রায় থ্রিল। মোটের উপর আমার বেশ ভালোই লেগেছে কাহিনীটি। শেষ কাহিনী হচ্ছে অচ্যুতম রাক্ষসম। এই কাহিনীর মধ্যে চাণক্য এবং আমাত্য রাক্ষসের মধ্যেকার বুদ্ধির খেলা দেখানো হয়েছে এবং তার সাথে এটাও দেখানো হয়েছে যে চাণক্য কেন আমাত্য রাক্ষসকে এত শ্রদ্ধা করে এবং মানে। এই কাহিনী সংকলনের সব থেকে সেরা কাহিনী আমার এটাকেই মনে হয়েছে, বিশেষ করে একদম শেষের কনফ্লিক্টটা। এবারে আসি বইটির প্রোডাকশন কোয়ালিটির দিকে। আগেই বলেছি বইটি প্রকাশিত হয়েছে বুক ফার্ম পাবলিকেশন থেকে। বইটিতে মোট 216টি পেজ রয়েছে। আমার বইটির মুদ্রিত মূল্য রয়েছে 349 টাকা। বইটি হার্ড বাইন্ডিংয়ে রয়েছে এবং দাম অনুযায়ী এই বাইন্ডিং আমার দুর্দান্ত লেগেছে। বইটির ওপর একটি ডাস্ট জ্যাকেট রয়েছে এবং এই ডাস্ট জ্যাকেটের কোয়ালিটি আমার অসাধারণ লেগেছে। ভিডিওতে বিষয়টি দেখিয়ে বোঝানো একটু চাপের, শুধুমাত্র হাতে নিলেই বিষয়টি ফিল করা যায়। যাই হোক, ওপরের ডাস্ট জ্যাকেটটি আবার খোলা যায় এবং সেই ডাস্ট জ্যাকেটের নিচে যে হার্ড কভার রয়েছে তাতেও ডাস্ট জ্যাকেটের প্রচ্ছদটি দেওয়া রয়েছে। সেদিক থেকে পাবলিকেশন হাউস কোনোরকম কোনো কার্পণ্য করেনি। বুক ফার্ম থেকে বইটি প্রকাশিত হয়েছে, তাই এর পেজ কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটি নিয়ে আলাদা করে কিছু বলার নেই। অ্যাজ ইউজুয়াল সেটাও অসম্ভব ভালো। যে ধরনের ফন্ট সাইজ এখানে ইউজ করা হয়েছে তা পড়তে আমার কোনোরকম কোনো সমস্যা লাগেনি। এবারে নেক্সট যেটা বলার সেটা হলো প্রচ্ছদ নিয়ে। বইটির প্রচ্ছদ করেছেন সপ্তদ্বীপ দে সরকার এবং ওনার করা এই প্রচ্ছদ আমার বেশ আকর্ষণীয় লেগেছে। যে কোনো সাহিত্যপ্রেমী মানুষের এই প্রচ্ছদ দৃষ্টি আকর্ষণ করবে বলেই আমার বিশ্বাস, এবং বইটি হাতে নিলেই বইটির মধ্যেকার প্রিমিয়ামনেস ধরা পড়ে, যেটা এই বইয়ের একটা বিশাল প্লাস পয়েন্ট। এবারে আসি অলঙ্করণের বিষয়ে। বইতে অনেকগুলি অলঙ্করণ রয়েছে এবং অলঙ্করণগুলি করেছেন গৌতম কর্মকার। ওনার করা অলঙ্করণগুলি আমার বেশ ভালো লাগে এবং এখানেও তার ব্যতিক্রম হয়নি।
বইটির প্রুফ রিডিং আমার বেশ ভালো লেগেছে, কারণ আমার চোখে খুব অল্প কিছু মুদ্রণ প্রমাদ ধরা পড়েছে। এবারে নেগেটিভ পয়েন্টের দিকে আসি। এখানে যে পয়েন্টগুলি আমি একটু পয়েন্ট আউট করতে চাইছি সেটাকে নেগেটিভ বলা যেতে পারে না, বরং বলা যেতে পারে যে কিছু সাজেশন। সেটা হলো বেশ কিছু জায়গাতে টিকা রয়েছে, কিন্তু সেই টিকাগুলি দেওয়া হয়েছে একেবারে চ্যাপ্টারের শেষে। সেটা না করে যদি টিকাগুলিকে শব্দগুলি যে পেজে রয়েছে তারই নিচে দেওয়া যায় তাহলে ভালো হয়, না তো পড়তে গিয়ে বারবার পাতা উল্টাতে হয় মানেটা দেখার জন্য। সেটা আমার একটু ইরিটেটিং লাগে। তাই ভবিষ্যতে যদি এই বিষয়টা নজর দেওয়া হয় তাহলে ভালো হয়। এছাড়া আরেকটা যেটা মনে হয়েছে সেটা হলো 4টি উপন্যাসিকাতে ভাগ না করে এটি একটি সম্পূর্ণ উপন্যাস করা গেলে ভালো হতো বলে মনে হয়েছে। যেহেতু এখানে 4টি স্টোরিকে আলাদা আলাদাভাবে বলা হয়েছে কিন্তু ব্যাকড্রপ এক, তাই কিছু জায়গাতে কন্টিনিউটি নিয়ে আমার একটুখানি কনফিউশন মনে হয়েছে। যদিও সেটা খুব বেশি আমায় বদার করেনি, বাট তাও আমার মনে হলো যে বিষয়টি মেনশন করা উচিত। এবারে আসি প্রশ্ন উত্তরে। অনেকেই জানতে চেয়েছেন যে একদা আর্যাবর্তে পড়তে গেলে হত্যাশাস্ত্র এবং ষড়শাস্ত্র পড়া কি জরুরি? আমি বলবো যে জরুরি নয়, কিন্তু কন্টিনিউটি মেনটেন করে পড়লে একদা আর্যাবর্তে পড়তে বেশি ভালো লাগবে। তার কারণ এখানে কিন্তু চাণক্য শুধু প্রধান ক্যারেক্টার নয়, বরং এখানে চাণক্য সিরিজের ইউনিভার্সটাকে বিল্ড করা হয়েছে এবং অন্যান্য ক্যারেক্টারদের ওপর জোর দেওয়া হয়েছে। ফলে এখানে এমন অনেক ক্যারেক্টার আছে যাদের উপস্থিতি শুধুমাত্র তাদের পরিচয় করানোর জন্যই হয়েছে। যারা হত্যাশাস্ত্র বা ষড়শাস্ত্র না পড়ে ডিরেক্ট এই বইটি পড়বেন তাদের মনে হতে পারে যে লেখক বেকার এইসব ক্যারেক্টারকে কেন স্থান দিয়েছে। তারা না থাকলেও খুব একটা যায় আসে না কাহিনীতে। তবে কেউ যদি এই বইটিকে অ্যাকচুয়াল ইতিহাস ভেবে পড়তে শুরু করেন তাদের বলবো এটা কিন্তু পুরোটাই একটা কাল্পনিক লেখা, যার অনুপ্রেরণা লেখক নিয়েছেন ইতিহাস থেকে। এবারে উপসংহারে আসি। অভিজ্ঞান গাঙ্গুলির লেখা চাণক্য সিরিজের স্পিন অফ লেখা একদা আর্যাবর্তে নিয়ে আমি খুবই এক্সাইটেড ছিলাম, কারণ ওনার লেখা হত্যাশাস্ত্র এবং ষড়শাস্ত্র আমার খুবই পছন্দের দুটি বই। সেই সিরিজের ইউনিভার্সের বেশ কিছু অধরা প্রশ্নের উত্তর এখানে দেওয়া হয়েছে, যেটা পড়ে আমার যথাযথই লেগেছে। তবে হ্যাঁ, আমি আরেকটু এক্সপেক্ট করেছিলাম যে চন্দ্রগুপ্ত এবং ধননন্দের মধ্যের কনফ্লিক্ট আরেকটু বেশি দেখতে পাবো। সেটা পাইনি বলে হালকা নিরাশ হয়েছি বটে, কিন্তু বাকি যা পেয়েছি সেটা আমার ওভারঅল বেশ ভালোই লেগেছে। এবারে চাণক্য সিরিজের মহাযুদ্ধ পড়ার অপেক্ষায় রইলাম, এবং চাণক্য সিরিজ যারা পছন্দ করে তাদেরকে অতি অবশ্যই এই বই পড়ার জন্য রেকমেন্ড করলাম। এছাড়াও যারা ঐতিহাসিক ফিকশন পড়তে পছন্দ করেন তাদেরও এই বই পড়ার জন্য আমি রেকমেন্ড করছি। তো বন্ধুরা, এই ছিল আজকের পাঠক প্রতিক্রিয়া। আপনি যদি অলরেডি বইটি পড়ে থাকেন তাহলে আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমার এই কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক এবং কমেন্ট করার এবং শেয়ার করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন আর আমার কাজ যোগ্য বলে মনে হয় তাহলে আমার চ্যানেল বিএম বুক রিভিউ সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।